ঢাকা তখনও মেগাসিটি হয়ে ওঠেনি, গড়ে ওঠেনি বিরাট বিরাট অট্টালিকা। যানজট কল্পনায়ও আসেনি। ধানমন্ডি লেকের স্বচ্ছ টলমল পানিতেই প্রশান্তি ছিল বাসিন্দাদের। কালে কালে সেই ঢাকা কোথায় যে হারিয়ে গেল, মনের কোণে জমে থাকা আফসোসের শেষ নেই ধানমন্ডির বাসিন্দাদের। ধানমন্ডি ছিল স্বচ্ছ পরিবেশ এবং এত বাড়িঘর ছিল না। হয়তো একটা 1 বিঘা প্লট ছিল, তার মধ্যে হয়তো 2টা বাড়ি থাকতো, 2টা ফ্যামিলি থাকতো। এখন সেখানে হয়ে গেছে 30-40টা ফ্যামিলি, এবং এখন ইদানি শুনতেছি তার চেয়ে বেশি হয়ে যাবে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। আর এখানে গাড়ি ঘোড়া প্রচুর বেড়ে গেছে। কারণ একটা ফ্ল্যাটে যখন নাকি 2টা থাকতো তখন গাড়ি থাকতো হয়তো 2টা থেকে 4টা, এখন 40টা মিনিমাম তাদের গাড়ি 40টা গাড়ি এখানে বের হয় ডেলি, সকালে এবং বিকালে আসে। তারপরে এখানে কমার্শিয়াল হয়ে গেছে, আগে কমার্শিয়াল ছিল না। স্কুল কলেজ এখানে মাশরুমের মতন হচ্ছে। এটা অনেক চেষ্টা করা হয়েছিল এটা বন্ধ করার জন্য, কিন্তু সরকার তা কর্ণপাত করেনি। আগে এখানে অনেক গাছ ছিল, প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন ফলের গাছ। এখন সেটা বিরল। আমার বাড়িটা ছিল, সামনে ছিল দোতলা, পিছনে ছিল দোতলা। আর আমার পিছনে ছিল প্রায় 4-5টা আম গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ এবং কাঁঠাল গাছও ছিল। কিন্তু এখন তা বিরল, এখন তা পাবেন না। 2 নম্বর থেকে শুরু করে 27 নম্বর আর 7 রোড আর মিরপুর রোড, এর মাঝখানে আমাদের এখানে 800 প্লট আছে। আর 800 প্লটের মধ্যে মনে করেন 90% প্লটই হয়ে গেছে হাই রাইজ আর কমার্শিয়াল। তো এতে আমাদের পরিবেশটা অনেকটা বিঘ্ন হচ্ছে, কিন্তু এখন আরও হাই রাইজ হবে। তার মানে বুঝতে পারতেছি যে এরপরে আমাদের যারা গাড়ি আছে তাদের বের হতে হবে না গাড়ি নিয়ে, আমরা হেঁটেই পথ চলতে হবে সব জায়গায়। আগে গাছ অনেক রকম ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, ফলের গাছ ছিল। এখন এগুলো কিছুই নাই। এখন গাছ টাছ একদম বিরল দেখা যায় না, এবং পরিবেশটাও সেরকম স্বচ্ছ নাই। কিরকম গাছ ছিল, এখন গাছ কমছে না? লেকটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এখন লেকটা একদম ঠিক মতন কেয়ার করা হচ্ছে না। এবং লেকে কি আপনারা ডুবাডুবি করছিলেন, গোসল করছিলেন? লেকে আমরা গোসল করতাম, অনেকেই করতে গোসল, বাচ্চারা, আমরাও নামতাম, কিন্তু এখন আর নামতে সাহস পাই না। 1980-90 সাল পর্যন্ত গাছগাছরা ছিল, এরপরে শুরু হয়ে গেছে বিল্ডিং করা। গাছগুলো সব মরে যাচ্ছে, কোনো নাই। আর গাছ কেটে তার মাঝে উঠে দিচ্ছে বড় বড় হাই রাইজ বিল্ডিং। এই হাই রাইজ বিল্ডিং আরও হবে, আমাদের যে কী অবস্থা হবে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু স্কুল কলেজগুলো সরানোর ব্যবস্থা করা হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছে, আমরা অনেক মিটিং করছি, কিন্তু ফল কিছুই হয়নি। ওই যা আছে তাই রয়ে গেছে। ধানমন্ডিতে জন্ম ও বেড়ে ওঠা পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের, তার স্মৃতিতে জমে থাকা ধানমন্ডির কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান তিনি। দশকের পর দশক ধরে ধানমন্ডির এত পরিবর্তন কিভাবে, ভাবতে গিয়ে বিস্ময়ে হতবাক হন তিনিও। ধানমন্ডির প্রতিটা বাড়ি একতলা, সর্বোচ্চ দোতলা ছিল। আমাদের পাড়ায় আমরা মনেই করতে পারি না যে কয়টা বাসায় এসি ছিল। আর প্রত্যেকের বাড়ির সামনে বাগান ছিল, কেউ কেউ এমনকি গরুও পালতো। এটা কিন্তু আমি 80-র দশকের কথা বলছি। আমরা যখন স্কুলে ভালো রেজাল্ট করতাম, অনেক খালাতো ভাই মামাতো বোন একসাথে হয়ে আম্মারা 50 টাকা দিত। সেই 50 টাকা নিয়ে আমরা ধানমন্ডি রাস্তা থেকে বের হয়ে মিরপুর রোড পার হয়ে একটা দোকান ছিল ইউনিক মার্ট, ওখানে যেতাম, যে চকবার আর কোক কিনতাম। কোনোদিন আম্মা বলেছে যে রাস্তা সাবধানে পার হয়েও, এটা মনে পড়ে না। আমি আমার সন্তানকে কোনোদিন এটা না বলে বাসার থেকে যেতে দিতে পারি, এটাও মনে পড়ে না। সবসময় প্রতিদিনই ড্রাইভারকে বলি, তুমি মনে করবে তুমি রিক্সা চালাচ্ছ, তুমি গাড়ি চালাচ্ছ না, বাবা তুমি আমার বাচ্চা নিয়ে যাচ্ছ। আমাদের মাদের মধ্যে বাগানের কম্পিটিশন হতো, কার বাগানটা কত সুন্দর, এবং আমরা সেটা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য করতাম। আমরা ধানমন্ডি থেকে সেই ভিকারুন্নেসা স্কুলে যেতাম, আমাদের সর্বোচ্চ 10 মিনিট লাগতো।
এখন তো আমার বাসা থেকে ধানমন্ডি 27, এক ধানমন্ডি থেকে আরেক ধানমন্ডিতে আমার বাচ্চাকে আমি যদি 7:20 মধ্যে না পাঠাই, আমার বাচ্চা স্কুলে লেট হয়ে যায়। ওর স্কুল কিন্তু 8টায়, 7:20 রওনা হয়ে 8টায় যেতে হয়। একবার মনে আছে স্কুল থেকে বাসায় এসেছি, স্কুলের কাপড় পরেই দৌড়ে লেকের মধ্যে গেছি। কেন? লেকের মধ্যে একটা সাপ দেখা গেছে। লেকের পাড়ে তখন এত বাধাই করা এত কিছু ছিল না, বিশ্বাস করেন কি যে প্রাকৃতিক একটা সুন্দর লেক ছিল। ওইটা আমরা, লেকের মাঝখানে আবার একটা ফাঁকা ছিল, ওইটা আমাদের একটা খেলা ছিল, লাফ দিয়ে দিয়ে আমরা পার হতাম। লাফ দিয়ে পার হতে গিয়ে একজন ওখানে একটা ধরা সাপ দেখেছে, সে ওইটা আমাদেরকে খবর দিয়েছে, আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে ওই ধরা সাপ দেখতাম। এটা আমাদের 3-4 দিন চললো, তারপরে এত সাপ আর ওখানে নেই। এখন জানেন আমাদের বাসাতে সাপ চলে আসে, যে বাসাতে এত আলো এত কিছুর মধ্যে সাপ দেখা যায়, বাসায় যে অন্ধকার জায়গা সেখানে সাপ চলে আসে। ধানমন্ডিতে প্রত্যেকটা বাসায় বাসায় আম গাছ ছিল, প্রতিটা বাসায় বাসায় আপনার ছিল নারকেল গাছ। আর এখনো ধানমন্ডি কিন্তু অন্য অনেক জায়গা থেকে আমার কাছে মনে হয় রাস্তাঘাট এবং সবুজের দিক থেকে তাও ভালো আছে। আমরা যারা ধানমন্ডিতে জন্ম, ধানমন্ডিতে বড়, আমাদের জন্য ধানমন্ডি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা আমি ভাবতে পারি না। কেন? অত বড় বড় রাস্তা আর অত জায়গাটা আমরা ওই স্পেসটা পাই না। এখন ধানমন্ডি সব একতলা ভেঙে সব মাল্টি স্টোরিড হয়ে গেছে। যখন আমি কোনো কিছু অনলাইনে অর্ডার করি, আমি আমার ঠিকানাটা দিই। ঠিকানাটা দিলে যখন ডেলিভারি পার্সন যে আমাকে ফোন করে সবসময় জিজ্ঞেস করবে অ্যাপার্টমেন্ট নাম্বার বলেন। মানে অ্যাপার্টমেন্টে জিনিস ডেলিভারি দিতে দিতে ও ভুলেই গেছে যে কারো একটা একতলা বা দোতলা বাসা থাকতে পারে, এটাই তো ভুলে গেছে। ধানমন্ডির সব বাসাগুলো এখন প্রায় কংক্রিটাইজ। এটা একটা কারণও হচ্ছে, এটা শুধু রাজুককে দোষ দিব তা না, একটা পরিবারে হয়তো 4-5 ভাই বোন তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। নিজেদের মধ্যে ভাগ করার ক্ষেত্রে তাদের মধ্যেও বাণিজ্যিক জিনিসটা কাজ করেছে, অনেকে হয়তো দেশের বাইরে চলে গেছেন। আগে ধানমন্ডি সম্পূর্ণ একটা আবাসিক এলাকা ছিল, এখন এটাকে তো মিক্স জোন ঘোষণা করে দিয়েছে, গায়ের জোরে করেছে এটা রাজু। মিক্স জোন ঘোষণার আগেই ধানমন্ডি মিক্স জোন হয়ে গেছে এই কারণে যে পরিকল্পিতভাবে যে এই রাস্তাতে দোকান থাকবে, এই রাস্তাতে হাসপাতাল থাকবে, এই রাস্তাতে প্রাইমারি স্কুল থাকবে, এটা তো করা হয়নি। ফলে ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুরের বাচ্চাগুলো তো এই সমস্ত নেইবারহুডে, এই সমস্ত এলাকাতেই তারা স্কুল করে। অনেক রকমের ফল গাছ ছিল। আমার তো মাঝে মাঝে মনে হয় ধানমন্ডির বাসিন্দারা আম, নারকেল, কুলবরই আর কলা মনে হয় কিনে খাইনি। আমি আমার চোখে দেখেছি দেশি প্রজাতির করমচা। এখন কত জায়গায় দেশি প্রজাতির করমচা খুঁজি, আর দেশি প্রজাতির করমচার গাছ খুঁজে পাই না। শেফালি ফুল, বকুল ফুল, ধানমন্ডি লেকে কিন্তু কোনো এখন যে সব লেকের মধ্যে খালি বকুল ফুল লাগিয়ে দিয়েছে, ওরকম বকুল ফুলের আধার ছিল না। নানান রকমের এখনও শিরীষ গাছ কিছু কিছু আছে, শিরীষ গাছ, কৃষ্ণচূড়া গাছ, সোনালু গাছ, অনেক রকমের গাছ ছিল। আমরা গোল্ডেন শাওয়ার গাছও ধানমন্ডিতে প্রথম দেখেছি, ওটা মনে হয় কেউ বিদেশ থেকে নিয়ে এসছে। পেয়ারা গাছ, ধানমন্ডির বাসিন্দাদের মনে হয় যাদের বড় বড় প্লট ছিল, তো পেয়ারাও হয়তো তাদের কিনে খেতে হয়নি। প্রচুর গাছ ছিল ভাই। বাড়ি তো মাত্র এক টুকরো জমির উপরে, বাকি তো পুরোটাই গাছ ছিল এবং মাঠ ছিল, যার জন্য বৃষ্টি পড়লে ধানমন্ডিতে ড্রেনেজের কনজেশন আমরা কখনো পাইনি। এক হচ্ছে লেকটা, এবং যখন 88-89 বন্যা হয় তখনও কিন্তু 27 নম্বর থেকে 2 নম্বর পর্যন্ত পানি আসেনি ধানমন্ডিতে, বিকজ অফ দ্য ড্রেনেজ সিস্টেম এবং ওই যে ঘাসগুলো ছিল। এবং অনেক বাসায় আমরা শাকসবজির চাষও দেখেছি। আমি যদি এখন এখান থেকে 32 নম্বরে যাই বা 27 নম্বরে যাই, আমার প্রথমেই মিরপুর রোডের আতঙ্কটা মনে পড়বে, ওই জ্যামটার কথা মনে পড়বে। অথচ এখান থেকে ধানমন্ডি 27-32 কিন্তু আসলে ওয়াকিং ডিস্টেন্স। কোনো একটা বিদেশি জীবনেও এটাতে রিক্সা, স্কুটার বা হেঁটে যাবে না। আমার চোখ মিরপুর রোডে গিয়ে আটকে যায়, আমারও চোখ বড় বড় ওই যে রাপা প্লাজা, মেট্রো প্লাজা, ওগুলোতে গিয়ে আটকে যায়। ইমরান হাসান সুমন, এটিএন নিউজ, ঢাকা।